অঙ্কিতা অধিকারী একাধিকবার কোর্টের রায় একজনের চাকরি আরেকজনের কাছে, আরেকজনের চাকরি আরেকজনের কাছে, কারণ কোর্টও বুঝতে পারছে না যে কে বৈধ কে অবৈধ। এই যে আজকে প্রমাণ, সেই প্রমাণ তথ্যটাকেও লোপাট করে দেওয়া রাজ্যে, যেখানে কোনো শিল্প নেই, যেখানে মুখ্যমন্ত্রী বলেন যে চপ শিল্প এবং এই আপনার কাশফুলের বালিশ শিল্প, এই শিল্প দিয়ে তো মানুষের জীবন। প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা আসছে, সেটাকে বাংলা আবাস যোজনা স্টিকার মেরে চালানো হচ্ছে, বাংলার নাম ব্যবহার করা হচ্ছে, এটাতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু কেন্দ্রীয় সরকারের টাকাটাকে ওরা নিজের নামে চালানোর চেষ্টা। দাদা মদন মিত্র তিনি মন্তব্য করছেন যে বেআইনি হলেও চাকরি হয়েছে, দুটো ছেলে তো খেতে পাচ্ছে, মানে কার্যত তিনি স্বীকার করছেন যে বেআইনিভাবেই চাকরি হয়েছে। দেখুন, মদন মিত্র যে কথাটি বলেছেন আমি আপনার কাছ থেকে এক্ষুনি শুনলাম, যদি সেটাকে 1%ও সত্যি ধরে নিই, 1%ও সত্যি ধরে নিই, তাহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই বাংলায় যে তৃণমূল কংগ্রেসের সরকার চলছে, সেই সরকার যে বেআইনিভাবে চাকরি দিয়েছে, চাকরিগুলোকে বিক্রি করা হয়েছে, সেটা মদন মিত্রর কথাতেই প্রমাণিত। এবং সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে পর্যন্ত উঠে এসেছিল 2022 সালে সুপার নিউমেরিক পোস্ট তৈরি করে অবৈধভাবে চাকরিগুলোকে এসএসসি বিক্রি করেছে, এবং সেটা কিন্তু কোর্টও কখনো অস্বীকার করেনি যে এখানে বেআইনিভাবে চাকরিগুলোকে দেওয়া হয়েছে, এটা কোর্টও অস্বীকার করেনি। অর্থাৎ মদন মিত্রের কথা এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এক্সপোজড হয়ে যাওয়া, এর থেকে প্রমাণিত যে এই রাজ্যে যেভাবে শিক্ষিত বেকাররা অন্যের দাবিতে নিজের পেটে দুমুঠো ভাত জোগাতে তারা পড়াশুনো করে যেভাবে চাকরি পাওয়ার যোগ্য, সেই জায়গা থেকে তারা কিন্তু ভাত জোটাতে পারছে না। এই রাজ্য সরকারের তৎপরতায় তাদেরকে বিভিন্ন জায়গায় রাস্তায় বসে আন্দোলন করতে হচ্ছে। অর্থাৎ এই সরকার যে পুরোপুরি দুর্নীতিগ্রস্ত সরকার, সেটা মদন মিত্র কার্যত স্বীকার করে নিলেন। এই যে আপনি এসএসসি প্রসঙ্গ টানলেন, সেক্ষেত্রে 26,000 যে নিয়োগ দুর্নীতি যে এসএসসির মামলা, সেখানে সুপ্রিম কোর্টে রাজ্যের মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে যে 26,000 নিয়োগ সেটা সঠিকভাবেই হয়েছে, সেখানে দুর্নীতি হয়নি। তাহলে যে বিরোধীরা এতদিন অভিযোগ করেছে সেটা কি মিথ্যা? দেখুন, এসএসসি কি বলছে সেটা তো মানুষ দেখতেই পাচ্ছে, এসএসসির যে অ্যাক্টিভিটি সেটাও মানুষ দেখতে পাচ্ছে, এসএসসি কাদেরকে বাঁচানোর চেষ্টা করছে সেটাও মানুষ দেখতে পাচ্ছে। এবং চাকরিগুলো যে অবৈধভাবে হয়েছে, আমরা তো বলছি যে বারবার করে এসএসসি পুরোপুরি তথ্য দিক, এসএসসি ক্লিনশিট দিক, যে কোন কোন চাকরিগুলো বৈধভাবে হয়েছে আর কোন কোন চাকরিগুলো অবৈধভাবে হয়েছে। আমরা তো বারবার করে দাবি করছি, যদি 26,000-এর মধ্যে যদি বেআইনিভাবে একটা চাকরিও হয়ে থাকে, সেটাও কিন্তু দুর্নীতি, এবং তার লিস্ট সুপ্রিম কোর্টের কাছে এসএসসির জমা দেওয়া উচিত। তারা যে কথাগুলো বলছে যে বৈধভাবে সমস্ত চাকরি দেওয়া হয়েছে, এটা তো সম্পূর্ণ ভুল তথ্য। আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখে এসেছি যে সাদা খাতা জমা দিয়ে লোকে চাকরি পেয়েছে। অর্থাৎ আজকে যে ছেলেমেয়েগুলো, আপনি দেখুন না, এই যে অঙ্কিতা অধিকারী একাধিকবার কোর্টের রায় একজনের চাকরি আরেকজনের কাছে, আরেকজনের চাকরি আরেকজনের কাছে, কারণ কোর্টও বুঝতে পারছে না যে কে বৈধ কে অবৈধ। এই যে আজকে প্রমাণ, সেই প্রমাণ তথ্যটাকেও লোপাট করে দেওয়া হয়েছে। বারবার করে কোর্ট চাইছে এসএসসিকে যে আপনারা আমাদের তথ্যটা দিন, যে কোন চাকরিটা বৈধ কোন চাকরিটা অবৈধ, বা কতগুলো বৈধ কতগুলো অবৈধ। কোর্ট কিন্তু বারবার করে চাইছে, এসএসসি কিন্তু সহযোগিতা করছে না, এসএসসি জিনিসটাকে ঘোরানোর চেষ্টা করছে। কারণ এসএসসি জানে যে এই তথ্য যদি জমা দেওয়া হয়, তাহলে রাজ্য সরকার টোটাল এন্টায়ার মন্ত্রিসভা এক্সপোজড হয়ে যাবে। সেই কারণে এসএসসি এটা লুকোনোর চেষ্টা করছে। মানে কোট আনকোট বলতে চাইছেন যে এই রাজ্য সরকার দুর্নীতিকে চাপা দিতে চাইছে? একদমই, এই রাজ্য সরকার দুর্নীতিকে চাপা দিতে চাইছে। কারণ আপনি দেখুন, মদন মিত্র একজন দায়িত্বপ্রাপ্ত নেতা, একসময় তিনি কোনো না কোনো দপ্তরের মন্ত্রী ছিলেন। আজকে সেই প্রাক্তন মন্ত্রী এবং বর্তমানে তৃণমূলের নেতা, সে একদম দক্ষিণ কলকাতার নেতা, এবং তৃণমূল কংগ্রেসের যে ভবানীপুর বিধানসভা, মুখ্যমন্ত্রীর নিজের বিধানসভা, সেই বিধানসভার বাসিন্দা মদন মিত্র। সেই মদন মিত্র বলছে যে চাকরি হয়েছে, দুর্নীতি হয়েছে, তো কী হয়েছে, চাকরি তো হয়েছে। আমার কথাটা ঠিক এই জায়গায় যে চাকরি হয়েছে এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু দুর্নীতি করে যারা শিক্ষিত বেকার, তাদের চাকরিগুলো, যাদের
যারা সেখানে পাস করেনি বা সেইভাবে তারা সাদা খাতা জমা দিয়েছে তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, এবং কিসের বিনিময়ে দিয়ে দেওয়া হয়েছে এটাও কিন্তু প্রশ্ন। কারণ আজকে যাদের সেই চাকরিটা প্রাপ্য তারা কিন্তু বসে আছে গান্ধী মূর্তির পাদদেশে, তারা শিক্ষিত, তারা পড়াশুনো করেছে, তারা পাস করেছে পরীক্ষাটা, কিন্তু তাদেরকে নিয়োগ করা হচ্ছে না। নিয়োগ করা হচ্ছে কাদের? যারা সাদা খাতা জমা দিয়েছে তাদের। এবং সবথেকে বড় কথা, এই রাজ্যে যেখানে কোনো শিল্প নেই, যেখানে মুখ্যমন্ত্রী বলেন যে চপ শিল্প এবং এই আপনার কাশফুলের বালিশ শিল্প, এই শিল্প দিয়ে তো মানুষের জীবন চলবে না। আজকে তারা কি বলছে, আমরা ডিএ দেবো না, ডিএটা বাধ্যতামূলক নয়, কেন্দ্রীয় হারে আমরা যেটা মনে করবো সেইভাবে ডিএ দেবো, কেন্দ্রীয় হারে আমরা ডিএ দেবো না। কিন্তু যখন কেন্দ্র সরকার যখন বাজেট করছে সেই বাজেটে তারা বলছে বাংলার জন্য আলাদা প্যাকেজ চাই, অর্থাৎ বাংলার জন্য আলাদা প্যাকেজ কেন্দ্রীয় বাজেটে চাই, কিন্তু ডিএটা যখন দিতে হবে তখন আমরা কেন্দ্রীয় হারে ডিএ দেবো না। এই দ্বিচারিতার রাজনীতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বন্ধ করতে হবে। আর তিনি একাধিকবার বলেছেন যে কেন্দ্রীয় সরকার টাকা পাঠাচ্ছে না, কেন্দ্রীয় সরকার করছে না, 100 দিনের টাকা দিচ্ছে না। আপনি বলুন তো আমাকে সন্দীপনবাবু, আজকে একাধিক জায়গায় আপনার আবাসে দুর্নীতি দেখা গেছে, 100 দিনের টাকা, এই যে ভুয়ো জব কার্ড, একজনের অ্যাকাউন্টে 10 জনের টাকা ঢুকেছে। অত্যন্ত দুর্নীতিগ্রস্ত এই সরকার একটা দুর্নীতিকে চাপা দিতে অন্যদিকে ছবিটাকে ঘোরানোর চেষ্টা করছে। আমরা দেখেছি প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা আসছে, সেটাকে বাংলা আবাস যোজনা স্টিকার মেরে চালানো হচ্ছে, বাংলার নাম ব্যবহার করা হচ্ছে, এটাতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু কেন্দ্রীয় সরকারের টাকাটাকে ওরা নিজের নামে চালানোর চেষ্টা করছে। এবং আমি আর একটা ছোট্ট জিনিস সংযোজন করে দিই, মুখ্যমন্ত্রী বলতেন যে সব টাকা আমরা দিই, কেন্দ্র দেয় না, আমরা আপনাদেরকে দেখছি, কেন্দ্র দেখছে না। তাহলে উনি কেন বলছেন যে কেন্দ্রীয় সরকার টাকা আটকাচ্ছে? নয় কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে, তাহলে ওনাকে ভুল স্বীকার করতে হবে যে এতদিন কেন্দ্রই টাকা দিত, সেই টাকাটা আমরা নিজের নামে চালাতাম। এই যে আপনি বললেন যে কেন্দ্র সরকারের প্রকল্পকে মুখ্যমন্ত্রী নিজের নামে চালায় কার্যত, সেই দিক থেকে প্রধানমন্ত্রী কিন্তু সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদেরকে কড়া বার্তা দিয়েছেন, কেন্দ্রীয় প্রকল্পকে নিয়ে কোনো কেরামতি করা যাবে না। একদমই। আপনি দেখুন আজকে বাচ্চারা, মানে আমি সব রাজনীতি ছেড়ে দিলাম, আজকে ছোট ছোট বাচ্চারা স্কুলে যায় মিড ডে মিলের খাবার খেতে, সেই মিড ডে মিলের চাল চুরির অভিযোগ উঠছে শাসক দলের নেতাদের বিরুদ্ধে। মিড ডে মিলের ভিতরে বিভিন্ন রকম পোকামাকড়, বিষাক্ত বিছে, সাপ, আজকে সেগুলোকে কত বাচ্চারা মারা গেছে, কত বাচ্চারা অসুস্থ হয়ে পড়ছে। আজকে সেই যে চাল কেন্দ্রীয় সরকার পাঠাচ্ছে সেই চাল বদলে দেওয়া হচ্ছে, সেই চাল বদলে কোয়ালিটি ডাউন করে দেওয়া হচ্ছে, সেইগুলো দিয়ে ব্যবসা করছে, অভিযোগ উঠে আসছে বারবার শাসক দলের নেতাদের বিরুদ্ধে। এবার আসি একটা উল্লেখযোগ্য বিষয়, আপনারা বিবিধ আপনাদের চ্যানেলের মাধ্যমে যে সকল দর্শকরা দেখছেন, আমি আজকে আপনাদের একটা কথা বলতে চাই। আজকে আপনারা সত্য তুলে ধরছেন বলেই আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকে প্রত্যন্ত এলাকায় কি ঘটছে আজকে মানুষ দেখতে পাচ্ছে। কিন্তু এই সাংবাদিকদেরই তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র 2 পয়সার সাংবাদিক বলেছিল। আজকে যারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে ভুল লুণ্ঠিত করেছে, যারা আক্রমণ করেছে, আপনাদের একাধিক ক্যামেরাম্যান সাংবাদিকের গাড়ি ভাঙচুর হয়েছে, তাদের মাথা পেটে গেছে। কেন বাংলায় এরকম হবে ইলেকশন? আমরা তো দেখতে চাই বাংলায় যে যাকে ভোট দেবে, ভাই বিজেপি যদি খারাপ কাজ করে, বিজেপি যদি মানুষের উন্নয়ন না করে, মানুষ হারিয়ে দেবে, মানুষ বিজেপিকে হারিয়ে দেবে। তার জন্য কেন গো ব্যাক স্লোগান উঠবে, কেন সাংবাদিকদের গাড়ি ভাঙচুর হবে? আজকে আপনারা যখন মিড ডে মিলের খবর করতে যান আপনাদের সাংবাদিকদেরকে তাড়া করে, আপনারা আবাসের দুর্নীতির খবর করতে যান আপনাদের সাংবাদিকদেরকে তাড়া করা হয়। আজকে যেখানে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ তারা যেখানে সেফ নয়, সেখানে কি করে আমরা আস্থা রাখবো যে সাধারণ মানুষ বেঁচে থাকতে পারবে এই অত্যাচারকে ফেস করে?